This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রে আমরা ভাই ভাই আর রাজ্যে বলি জবাব চাই। 2006-এর পরিস্থিতি কি 2026-এও ফিরতে চলেছে? কেন্দ্রে দোস্তি, বাংলায় কুস্তি। আচ্ছা, 2 দশকের পুরনো এই ফর্মুলাই কি এবার এই বাংলায় পা রাখতে চলেছে প্রদেশ কংগ্রেস? দেখুন, নির্দেশ অন্তত তেমনই। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেরা কি কোনো দিশা দেখাতে পারলেন শুভঙ্কর সরকারদের? শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি। শুভঙ্কর শব্দের অর্থ মঙ্গলজনক, আর শুভঙ্কর শব্দে দীর্ঘইকার যোগ করলে হয় শুভঙ্করী, যার মানে অঙ্ক। শুভঙ্কর সরকারকে রাজ্য সভাপতি করা হয়েছে কি সেই কারণেই, যাতে অঙ্কটাও ঠিক থাকে, প্রদেশ কংগ্রেসেরও মঙ্গল হয়। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়েছে বাংলায় এখন একলাই চলতে হবে, সংগঠনকে মজবুত করতে হবে। রাস্তায় নেমে মানুষের স্বার্থে যারা অবহেলিত, যারা নিপীড়িত, যাদের উপরে অত্যাচার হচ্ছে, সেই সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করবে কংগ্রেস, এবং মানুষের জন্য কংগ্রেস লড়াই করবে, শুধু নির্বাচনকে সামনে রেখে নয়। এইটা হচ্ছে আমাদের নেতৃত্বের মূল কথা। প্রদেশ নেতৃত্বকে রাহুল গান্ধী বলেছেন রাজ্যবাসীর দৈনন্দিন সমস্যার সঙ্গে যুক্ত এমন ইস্যু খুঁজে বের করতে। উদাহরণস্বরূপ উত্তরপ্রদেশের কথা বলেছেন রাহুল গান্ধী। রাহুলের দাবি, জাত বিন্যাস ও সংবিধান নিয়ে প্রচার করেছিল কংগ্রেস, তার সুফল উত্তরপ্রদেশে পেয়েছে সমাজবাদী পার্টি। তেমন বাংলাতেও এমন কোনো ইস্যু ধরতে হবে যা কংগ্রেসের ইস্যু। 294 सीटों पर अपने आप को मजबूत करने के लिए, जनता की आवाज़ बनने के लिए, उसके लिए हम एक योजना बना रहे हैं। उसमें पदयात्राएं भी होंगी और जो लोगों के इश्यूज है उसको लेकर सड़कों पर भी उतरने का प्रोग्राम, एक लंबा प्रोग्राम हमारा बनेगा। ঘটনাচক্রে বেআইনি অর্থলগ্নি সংস্থা বা চিটফান্ড কেলেঙ্কারিতে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের নির্দেশ হয়েছিল কংগ্রেসেরই করা মামলায়। চিটফান্ডের রমরমা নিয়ে দিল্লিতে চিঠি লিখেছিলেন মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। কিন্তু রাজনীতির ময়দানে চিটফান্ড নিয়ে অনেক সক্রিয় ছিল বামেরা। তারাও অবশ্য চিটফান্ড দুর্নীতি নিয়ে মানুষের মনে দাগ কাটতে পারেননি। অগাস্টের তিলোত্তমা আন্দোলনেও প্রদেশ কংগ্রেস পিছনের সারিতে। এমনকি আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন করায় রাহুল গান্ধী বলেছিলেন তিনি ফোকাস নষ্ট করতে চান না। मैं यहाँ इस मामले में आया हूँ। अब मैं जानता हूँ कि आप इस मामले को उठवाना नहीं चाहते हो, आप डिस्ट्रैक्ट कराना चाहते हो। বুধবার প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে রাহুল অবশ্য বলেছেন তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে কথা বলবেন তিনি। তাহলে কি কংগ্রেস পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নিতে চলেছে? একেবারেই নয়। তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখা করেছিলেন। রাহুল প্রদেশ নেতৃত্বকে বলেছেন কংগ্রেসের স্বার্থে রাজ্যে ইস্যুভিত্তিক তৃণমূল বিরোধিতা করা যেতে পারে, কিন্তু জাতীয় স্তরে বিশেষ করে সংসদ সমঝোতায় তৃণমূলকে কংগ্রেসের প্রয়োজন। বিজেপি ও তৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে, অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। সেই জোটের মধ্যে কংগ্রেসকেও আমরা আহ্বান জানাবো, লেফট ফ্রন্টকেও আহ্বান জানাবো, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো। রাহুলের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতাদের বৈঠকে বামেদের সঙ্গে জোট নিয়ে কোনো আলোচনা হয়নি। সেখানে বামেদের কি হবে, অমুকের কি হবে, তমুকের কি হবে ইত্যাদি চাইতে কংগ্রেসের কাছে প্রায়োরিটি হলো যে দলের সংগঠনকে বাড়ানো। রাজ্যে বাড়াতে গেলে মানুষের ইস্যুতে থাকতে হবে। সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করার মনোভাব যেমন আমাদেরও আছে, কংগ্রেসেরও আছে। তাহলে বাংলায় কংগ্রেসী রাজনীতি কি 20 বছর পিছিয়ে যেতে চলেছে? 2006-এর বিধানসভা নির্বাচনের পর যে পরিস্থিতি দানা বেঁধেছিল, তাই কি 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফিরে আসছে? এবার দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি, এটা কেমনভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখার বিষয়। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। প্রদেশ কংগ্রেস নেতারা বাংলায় ফিরেছেন কি ফেরেননি, তৃণমূল শিবিরে সেই বার্তা পৌঁছে দিল হাইকমান্ড। মল্লিকার্জুন খার্গের ঘরে ডেরেক ওব্রায়েনকে ডেকে কফি খাওয়ালেন সোনিয়া গান্ধী। কফি খেলেন, কথা হবে না সেটা কি হয়? চুপ করে তো আর কফি খাননি, কিন্তু কি কথা হলো তাদের মধ্যে স্বয়ং প্রদেশ কংগ্রেস নেতারাও সেটা জানেন না।
13 মাস পরে পাঞ্জাব ও হরিয়ানার সীমানা থেকে কৃষকদের তুলে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে কৃষক আন্দোলনের প্রথম সারির নেতাদের। তারই প্রতিবাদে সংসদে বিক্ষোভ দেখালেন পাঞ্জাবের কংগ্রেস সাংসদরা। সেই বিক্ষোভে যোগ দিলেন রাহুল গান্ধী। ডিএমকে সাংসদদের প্রতিবাদ আবার আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে। জনসংখ্যা অনুযায়ী লোকসভার রাজ্যসভার আসন পুনর্বিন্যাসের কথা রয়েছে। তাতে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে সংসদীয় আসন অনেকটাই কমে যাবে। দক্ষিণ ভারতীয় দলগুলি কার্যত দাঁত নখহীন হয়ে পড়বে, তারই প্রতিবাদ। তার মানে বিরোধিতা রয়েছে এবং সব বিরোধিতাকে এক সূত্রে গেঁথে বিজেপির গলায় মালার মতো পরিয়ে দেওয়া কংগ্রেসের চ্যালেঞ্জ। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হারের ধাক্কা কাটিয়ে কংগ্রেস আবার সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। বিজেপি কোথায় কোথায় ধাক্কা খেয়েছে তার খোঁজ চলছে। যেমন রাজ্যসভাতেই তৃণমূলের সাকেত গোখেল কলার তুলে ঘুরছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে টিপ্পনি কেটে বেশ রাগিয়ে দিয়েছেন। इन्होंने इंटरप्रिटेशन किया, डर गए। मैं किसी की कृपा से यहाँ नहीं आया हूँ भाई साहब। मैं 7 बार चुनाव जीत कर आया हूँ। কংগ্রেস সাংসদদের কাছে শাহ সাকেত ঝামেলা নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন সোনিয়া গান্ধী। আর মল্লিকার্জুন খার্গের ঘরে ডেরেক ওব্রায়ানকে ডেকে কফি খাওয়ান। জাতীয় স্তরে এই কফি খাওয়ার কালচার থাকবে। প্রদেশ কংগ্রেস নেতাদের কালকেই স্পষ্ট করে দিয়েছেন রাহুল গান্ধী। তবে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অনুমতিও দিয়েছেন। তা নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলটাই ওখানে অস্তিত্ব নেই, আর অ্যাটাক করবে কি? রাহুল গান্ধী এই সমস্ত নির্বুদ্ধিতার জন্যই তো কংগ্রেসটা ডুবছে। আমরাও জানি তো কার কি ইতিহাস। রাহুল গান্ধী একা দায়িত্ব নিয়েছে নরেন্দ্র মোদীকে আগামী 10 থেকে 15 বছর রাখা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বেরোয়। রাজনীতিতে এমন ধারণা চালু রয়েছে। তবে কথার কথা যে যাই বলুক, কাজে সেই বিরোধ কোথায়? ডেরেককে কফি খাওয়ানোও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই বার্তা পৌঁছে দেওয়া। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিজেরাই জানে না যে সেই সম্পর্কের দিকটা কোন দিকে। কখনো তাদের ডিভোর্স হয়, কখনো তাদের বিয়ে হয়। বারবার ডিভোর্স আর বারবার বিয়ে হচ্ছে। কফির সৌজন্য কাজ করতে শুরু করেছে। ডিএমকে সাংসদদের মীমাংসার জন্য ডেকেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। সেই বৈঠকে ডিএমকে ও কংগ্রেস নিজের নেতাদের পাঠায়নি। তৃণমূলের ডেরেক ওব্রায়ানও বৈঠকে যোগ দেননি, পাঠানো হয় অন্য একজন সাংসদকে। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। সময় গড়াচ্ছে আর বঙ্গ রাজনীতির মাটি ততই তাতছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টার্গেট বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন টার্গেট 215-র বেশি। আর বিজেপি শুভেন্দু অধিকারী যে লক্ষ্যমাত্রা নিয়েছেন সেই সংখ্যাটা অন্তত 180। হলদিয়া থেকে বলেছিলেন 13 তারিখ, আর আজ বললেন তমলুক থেকে। শাসক দল কিভাবে দেখছে বিষয়টা দেখুন। 26 আসছে, কি হবে বাংলায়? সরকার বদলাবে নাকি যা আছে তাই থাকবে? আত্মবিশ্বাসী বিরোধী দলনেতার মুখে অন্তত 180-র টার্গেট। আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন। আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। আদালতের অনুমতিতে বৃহস্পতিবার তমলুকের মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। মিছিল জুড়ে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার, প্ল্যাকার্ড। কেন সনাতন ধর্মের সনাতনীরা বারে বারে আক্রান্ত হবে? আমরা পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা তার জবাব চাই। সেই মিছিল থেকেই পরিবর্তনের অঙ্ক বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আমরা 16 দেব, 16 × 10 160, তার সঙ্গে বোনাস 20। আমরা 16 দেব, 16 × 10 160, তার সঙ্গে বোনাস 20। ঠিক 7 দিন আগে হলদিয়া থেকেও একই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন শুভেন্দু। 39% ভোট রাজ্যে, এ জেলায় নয়, এ জেলায় আমরা কত 46% ভোট পেয়েছি। যেদিন 46% ভোট রাজ্যে পাবে, সেদিন 180-র বেশি সিট নিয়ে বিজেপি সরকারে আসবে। 2021 সালে আপ কি বার 200 পার স্লোগান তুলেছিল বিজেপি।
শেষমেশ জয় আসে ৭৭ আসনে। তারপরেও উপনির্বাচনে হার এবং দলবদলের জেরে বিজেপির হাতে এখন মাত্র ৬৫ জন বিধায়ক। এই সংখ্যাকেই প্রায় ৩ গুণের কাছাকাছি নিয়ে যেতে চাইছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কি বলছে? শাসক নেতারা ২৭শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের বৈঠকে মমতা অভিষেকের দেওয়া টার্গেট স্মরণ করিয়ে দিচ্ছেন। সেদিন বিজেপি জমানত জব্দের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আমরা ২১৪টা আসন ২০২১-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে ২১৫-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা। বৃহস্পতিবার লন্ডন যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, জাপানও আমাদের বারবার ইনভাইট করেছে, কিন্তু আবার আফটার 2 ইয়ার্স আমরা যাব, তখন আমরা জাপানটা নিশ্চয়ই কনসিডার করব। 2 বছর পর মানে 2027 সাল, অর্থাৎ 26-এর লড়াইয়ে জেতা নিয়ে বিন্দুমাত্র সংশয় নন মুখ্যমন্ত্রী। শাসকের আত্মবিশ্বাসে টোল খাওয়াতে পারবে রাজ্যের প্রধান বিরোধী দল? তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন করতে পারছে 2026-এ, হিন্দু বাঙালির মন ঘুরে গেছে বুঝতে পারছে। তার মানে প্যাক হিন্দু হিন্দু করে পোস্টার দেয়। মমতা ব্যানার্জিকে হিন্দু হিন্দু করতে হয়। এই তৃণমূল কংগ্রেস দলটাই খুঁজে পাওয়া যাবে না। একটু সময় এগোতে দিন, আরো কয়েকটা মাস পেরোতে দিন, তৃণমূলের অবস্থাটা দেখবেন। 2026-এর নির্বাচনটা লড়তে পারবেন কিনা আজকে সেটা চিন্তা করা উচিত তৃণমূল কংগ্রেসের। কমে গেছে, আগের বার বলেছিল আবকি বার 200 পার, এবার শুরু থেকেই নামছে নামছে নামছে। টার্গেট কমিয়ে ফেলেছে, লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে, তার মানে জানে 28-30-এর বেশি হবে না। ভোট যুদ্ধে ভোকারটা হবে কাদের ঘুড়ি? উত্তর পেতে অবশ্য 1 বছরেরও বেশি সময়ের অপেক্ষা। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। বাংলার রাজনীতি এখন কিসে আবর্তিত? উত্তর খুব সহজ। যেখানেই এই প্রশ্ন করবেন উত্তরটা আপনি পেয়ে যাবেন। বাংলায় রাজনীতির এখন মধ্যমণি ধর্ম। আপনি যেখানে ইচ্ছে যান, মাঠে ময়দানে দোকানে, সব জায়গায় এই ধর্ম নিয়েই বিতর্ক। যদি একদম স্পেসিফিক্যালি বলা যায়, এই ধর্মীয় মেরুকরণই হচ্ছে এখন বাংলার রাজনীতির আসল ইস্যু। আমরা কথায় বলে থাকি শব্দই ব্রহ্ম, আর এই শব্দ নিয়েই যত বিতর্ক। আর এই বিতর্ক থেকে বাদ গেল না বিধানসভার অধিবেশন। ওরা আমার কাছে একটা অ্যাডজর্নার মোশন দিয়েছিল, সেটা আমি এডিট করে দিয়েছি। সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া হয়েছে, কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি, সুতরাং এই সবগুলো আমাদের রেকর্ডে কিছু নেই। শব্দ যেন অসীম স্রোত, বহমান, অনন্ত। শব্দ চয়নেই আবার দানা বাঁধে বিতর্ক, সে বিতর্কও বহমান। শব্দ জব্দের মেঘ ঘনাচ্ছে বাংলার রাজনীতিতে। সামনে 2026, রাজনীতির আঙিনায় হিন্দু ও হিন্দুত্বের ভাষ্য প্রতিধ্বনিত হচ্ছে অহরহ। রাজনীতির দৌড়ে দানা বাঁধছে বিতর্ক। বিধানসভায় মুলতবি প্রস্তাবে হিন্দু অথবা হিন্দুত্ব যাই থাক, স্পিকার তা বাতিল করলেন কি অসংসদীয় বলে। স্পিকার মহোদয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা আইন করবেন আর বাকিদের জন্য অন্য আইন করবেন, এটা তো সর্বজন বিদিত। হিন্দুটা কি একটা আনপার্লামেন্টারি শব্দ? আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। মন্দিরে একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে, হিন্দুত্ব না হলেও হিন্দু শব্দটা চলতি অধিবেশনে একাধিকবার ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী। তবে কি মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে থেকেও হিন্দু ও হিন্দুত্ব সম্পর্কিত শব্দগুলো মুছে দিয়ে বিধানসভার রেকর্ড তোলার নির্দেশ দিয়েছেন স্পিকার? হিন্দু বা হিন্দুত্ব এই ধরনের শব্দ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক যখন বিধানসভার অন্দরে উচ্চারণ করেছেন, তখন কোনো শব্দই বাদ দেওয়া হয়নি বিধানসভার কার্য বিবরণী থেকে বা রেকর্ড থেকে, তেমনটাই বিধানসভা সূত্রে খবর। হিন্দু ও হিন্দুত্ব শব্দের ব্যবহার অসংসদীয় হলে দেশের লোকসভা বা রাজ্যসভাতে আসে কিভাবে? দেশের আইনসভায় যা সংসদীয় তা রাজ্যের আইনসভায় অসংসদীয় হতে পারে? पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। करोड़ों लोग अपने आप को गर्व
से हिंदू कहते हैं। বিজেপি শিবির বলছে আসলে হিন্দুত্ব শুনলেই বিজেপি মনে পড়ে তৃণমূলে, তাই বিজেপির উপর রাগে হিন্দু আর হিন্দুত্ব বাদ পড়ছে বিধানসভার রেকর্ড থেকে, যদি তা বিজেপির মুখ থেকে উচ্চারিত হয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কখনো বলা হচ্ছে দলদাস, কখনো পদত্যাগের দাবি করা হচ্ছে। এই যে বিধানসভার স্পিকার বনাম বিরোধী দলনেতা, তাদের এই যে সম্পর্ক, তা সংসদীয় গণতন্ত্রের কাছে কতটা স্বাস্থ্যকর? আমরা দেখলাম বিরোধী দলনেতা তিনি বিধানসভার অধ্যক্ষ, তার বিধানসভায় গিয়ে তিনি প্রতিবাদ করে এলেন, বিক্ষোভ মিছিল করলেন, আর সেখানে তার ওপর পাল্টা যে হামলা হলো, সেই হামলার প্রতিবাদে আবার বিধানসভা উত্তাল হলো। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, বিধানসভা কি শুধুমাত্রই রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা জায়গা হয়ে গিয়েছে? কথায় কথায় আমাদেরকে বের করে দিতেন, আজকে ওনার নামে স্লোগান দিলাম, ওনাকে চেয়ার ছাড়তে বললাম। স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সংবিধানে রয়েছে। গণতন্ত্রের চেয়ার কিভাবে পাওয়া যায় না যায় আমরা জানি। কিভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো, এইসব কোনোদিন হয়নি। বিধানসভার অধ্যক্ষ বনাম বিরোধী দল, এমন যুদ্ধ শেষ কবে দেখেছে বাংলা? মনে করতে পারছেন না তাবর রাজনীতিকরাও। হাসিম আব্দুল হালিম 1982 থেকে 2011 পর্যন্ত টানা 29 বছর পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার ছিলেন। 77 সালে আমডাঙ্গা এবং তারপর টানা 5 বারের এন্টালির বিধায়ক। স্পিকারের বিধানসভা এলাকায় গিয়ে বিরোধীদের প্রতিবাদ না মনে করতে পারছেন না অনেকেই। স্পিকারের বিরুদ্ধে বারুইপুরে বিজেপির প্রতিবাদ মিছিল এবং সেখানে হামলার অভিযোগে বিধানসভায় দ্বৈরথ আরও তুঙ্গে উঠল বলেই মনে করছেন অনেকে। 30 বার লাঠি দিয়ে আমার গাড়িতে দমাদম লাঠি পিটা করেছে। বারুইপুরের মানুষ তারা শুভেন্দুকে এখানে বাধা দিয়েছেন, বাধা দেবেন, এটা আমি বিশ্বাস করতে পারি না। আসলে ওদের ওখানে সেরকম লোকজন হয়নি আমি শুনেছি, সেই জন্য ওরা অনেকে ফিরে চলে এসছেন। এসপি, আপনি আজকে যা করলেন তার হিসাব হবে। বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের আক্রমণ করা হয়েছিল, বিরোধী দলনেতাকে হত্যা করবার চেষ্টা করা হয়েছিল। বারুইপুরের আঁচ আছড়ে পড়েছে বিধানসভাতে। স্পিকারের পদত্যাগ, সরকারের বিবৃতি সহ একাধিক দাবিতে উত্তাল হয় বিধানসভা। যদিও এদিন কোনো বিজেপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কথায় কথায় আমাদেরকে বের করে দিতেন, আজকে ওনার নামে স্লোগান দিলাম, ওনাকে চেয়ার ছাড়তে বললাম, কাগজ ছিললাম। স্পিকার সাহেবের আজকে ক্ষমতা হয়নি যে তিনি কিভাবে বিধানসভা চালান সেই মতন আজকে চালাতে পারলেন না। এদিন বিধানসভার বাইরেও প্রতিবাদ বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়করা। স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সংবিধানে রয়েছে, কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো, এইসব কোনোদিন হয়নি এবং ওরা এই অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। গণতন্ত্রের চেয়ার কিভাবে পাওয়া যায় না যায় আমরা জানি। স্পিকার সাহেবের মতন অন্তত দলদাস হয়ে স্পিকারের চেয়ারে বসার আগ্রহী ভারতীয় জনতা পার্টির কোনো জনপ্রতিনিধির থাকবে না, এটা স্পিকার সাহেবকে জানিয়ে দেবেন। সমস্ত ভদ্রতা সভ্যতা সীমা ছাড়িয়ে গেছে। মানুষ ওই বিধানসভায় আসার পরিবর্তে কতগুলো বাদর এসে বিধানসভায় বিধানসভার অন্দর ও বাইরে ছাড়াও এদিন জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। আগামী 27 তারিখ বারুইপুর জেলা এসপি অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে। কলকাতায় বিজেপি সদর দপ্তর সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। পাল্টা বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি বিধায়ককেও। এদিন দিনহাটা আদালত চত্বরে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিধায়কের গাড়ির কাজ ভাঙারও অভিযোগ উঠেছে। নিখিলবাবু তার সম্পূর্ণ গাড়ি তছনছ করে দিয়েছে উদয়ন গুহর বাহিনী, বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদেরকে দিয়ে সব করা হয়েছে। তবে শাসক বনাম বিরোধীদের অশান্তি বাংলার রাজনীতিতে স্বাভাবিক হলেও বিরোধী দল বনাম বিধানসভার অধ্যক্ষের এমন দ্বৈরথ বেনজির বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লেফট রাইট লেফট নাকি স্ট্রেট? আচ্ছা, রাজ্য রাজনীতিতে কোন পথে হাঁটছেন বলুন তো নওশাদ সিদ্দিকী? তিনি অবশ্য দাবি করছেন তিনি বাঁদিকেও হাঁটছেন না, ডান দিকেও হাঁটছেন না, একেবারে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন। নওশাদ এই দাবি করলেও জল্পনা কিন্তু মিটছে না। নওশাদের কাকা তহা সিদ্দিকী, ফুরফুরা শরীফের আরেক পীরজাদা, তিনি দাবি করেছেন নওশাদ যাই করুক না কেন, মুখে যাই বলুক না কেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবেন। আর নওশাদ শটান জবাব দিয়েছেন তার টিকি কারো কাছে বাধা নেই। দেখুন
নওশাদ রাজ্য রাজনীতির তরুণ তুর্কি, তিনি তো একথা বলছেন, কিন্তু তার অনুগামী যারা আছেন, আইএসএফের কর্মী সমর্থকরা, নিচু তলায় যারা কাজ করেন, তারা কি তাদের ভাইজানের ওপর ভরসা রাখতে পারছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফ সফর আইএসএফের মধ্যেও কোথাও একটা দ্বিধা তৈরি করেছে? কথায় বলে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। বুধ পার হয়ে বৃহস্পতি, নওশাদ সিদ্দিকী কি ঠিক করলেন কোথায় যাবেন? হুগলির জাঙ্গিপাড়া বিধানসভায় বাড়ি, ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা, ভাঙড় বিধানসভার আইএসএফ বিধায়ক। গত সপ্তাহে নওশাদ সিদ্দিকীর পা পড়েছিল নবান্নে, আর এই চলতি সপ্তাহের গোড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ফুরফুরায়। মুখ্যমন্ত্রী ইফতারে অংশ নিয়েছিলেন। নওশাদ নিজে না থাকলেও ফুরফুরার অধিকাংশ পীরজাদা যে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে সামিল ছিলেন, সেটা স্বীকার করছেন এখনও পর্যন্ত রাজনীতিগতভাবে তৃণমূলের বিরোধী আইএসএফের বিধায়ক। নওশাদই নিজে মুখে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের ফুরফুরা সফর কেন সফল। এই ভিজিটটা তিনি তার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন সাকসেস হয়েছে। যে হেভি অংশের পীরজাদারা ওখানে পৌঁছেছে, উনি যেটা চেয়েছেন, কেন বলছি চেয়েছেন, কারণ এর আগে স্টেজ থেকে এসে হাত নাড়িয়ে দিয়ে চলে গিয়েছিল, এইবার পীরজাদাদের মাঝে এসছে। তবে ওনার সাকসেস আমাদের রাজনৈতিকভাবে কিছুটা ধাক্কা লেগেছে। কথার পৃষ্ঠে কথা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মুখ্যমন্ত্রীর সফরে তাঁদের অর্থাৎ আইএসএফের ক্ষতি হয়েছে। কি ধরনের ক্ষতি সেটা নওশাদ বলেননি, কিন্তু তার কাকা আরেক পীরজাদা তওহা সিদ্দিকী কি তার ইঙ্গিত দিয়েছিলেন? তো নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে, যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। রাজনীতির মানুষ নন, তবুও তওহাকে তৃণমূলের প্রতি সহানুভূতিশীল বলেই চেনে বাংলার রাজনীতি। সেই যুক্তি মানলে তওহার উদ্দেশ্য নওশাদের ওপর চাপ তৈরিও হতে পারে। ভাঙড়ে 2021-এ বামেদের সমর্থনে নওশাদ জিতেছেন। 2024-এর লোকসভা ভোটে একা লড়ে আইএসএফ যাদবপুর লোকসভায় দ্বিতীয় হয়েছে। সেই ভাঙড় আর যাদবপুর লোকসভা এলাকায় তৃণমূলের অন্যতম মুখ ক্যানিং পূর্বের সংখ্যালঘু বিধায়কও কিন্তু তওহার সুরেই নওশাদকে চাপে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কারিশমা, তার যে ঐক্যবদ্ধ সব ধর্মের মানুষকে নিয়ে একটা সম্প্রীতির মেলবন্ধন, এটাতে আগে নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে। চাপ যদি একেবারে তৈরি নাই হতো, তাহলে নওশাদকে কি নিজের অবস্থান স্পষ্ট করতে হতো? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কারো অঙ্গুলে হেলুলেতে চলবে না, কারো কন্ট্রোলে থাকবে না, কারো কথাই উঠবে না বসবে না। আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করার ক্ষমতা কারো হাতে নেই, মনে করি সৃষ্টিকর্তার হাত ছাড়া। আইএসএফ কারো কাছে টিকি বাঁধবে না, কারো দাবিদারি করবে না, তাহলে কি ধরে নিতে হবে আগামী বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকীরা বামেদের সঙ্গেও থাকবেন না? 2021-এ লড়াই করে সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছি, বিধানসভায় পৌঁছেছি, সংযুক্ত মোর্চার যে দাবি দাওয়া যেগুলো আছে সেগুলো উত্থাপন করি, এই রাস্তাতেই থাকবো। এর বাইরে রাইট সাইড আর লেফট সাইড আমার প্রয়োজন না। নওশাদ মুখে বলছেন সংযুক্ত মোর্চার কথা, কিন্তু তিনিও জানেন এই মুহূর্তে বিধানসভায় তিনি ওই মোর্চার শিবরাত্রির সলতে। ভাঙড় ছাড়া রাজ্যের কোথাও তেমনভাবে অস্তিত্ব প্রমাণ হয়নি ভোটে। এমনকি যে জাঙ্গিপাড়া বিধানসভার ভূমিপুত্র নওশাদ, সেখানেও তো ঘাসফুলেরই দাপট। 2011 থেকে টানা জিতছেন তৃণমূলের স্নেহাশিস চক্রবর্তী। 2016 থেকে 2021-এ মার্জিন কমেছে। 2016 সালে মার্জিন ছিল 23,605, 2021-এ মার্জিন কমেছে 17,296। তবুও আসনটা ধরে রেখেছে তৃণমূল। জাঙ্গিপাড়া বিধানসভায় 2021 সালে আইএসএফ প্রার্থী ভোট পেয়েছিলেন 8%, সেখানে তৃণমূলের স্নেহাশিস ভোট পান 48%। পঞ্চায়েত ভোটেও তো তৃণমূলই দাপিয়েছে হুগলি জুড়ে। ফুরফুরা শরীফ পঞ্চায়েত এলাকায় আসন রয়েছে 29টা, তার মধ্যে 28টা তৃণমূলেরই দখলে। এই পরিসংখ্যানগুলো কি আইএসএফ বিধায়ক জানেন না? জানেন নাকি তাদের পরিবারেও দ্রুত বদলাচ্ছে সমীকরণ? ফুরফুরার অন্যতম পীরজাদা কাসেম সিদ্দিকীকে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেছে। কাসেমকে তৃণমূল কাছে টানছে বলে জল্পনা শোনা যাচ্ছে। নওশাদের ক্যারিসমা ফিকে করতে কাসেমকে যদি শাসকপক্ষ বাজি ধরে, তাহলে ধর্মীয় রাজনীতির বেড়াজালে কি আইএসএফের সংগঠনের পাশাপাশি ফুরফুরার অন্দরেও রাশ আলগা হবে নওশাদ এবং তাঁর ঘনিষ্ঠদের? দলীয় রাজনীতির জন্য সরকারকে ব্যবহার করা একটা অপরাধ, আর সেই সরকারি প্রশাসনকে ব্যবহার করে ধর্মীয় গুরুদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার প্রয়াস, সেটা ঠিক নয়, এটুকু বলতে পারি আমি। সংখ্যাগুরু ও সংখ্যালঘু মেরুকরণের আঁচে বাংলার রাজনীতি তপ্ত। তার মধ্যে ফুরফুরার ধর্মীয় সংস্করণ কি তৃণমূলের তুরুপের তাস? 26-এর বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগে সেটা কি নওশাদ বুঝতে পারছেন? মুখে না বললেও মনে মনে কি বুঝছেন তার চারপাশে তৃণমূল উচ্চ রচনা করছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শেখ শাহজাহান সন্দেশখালী বহিষ্কৃত দাপুটে নেতা, গতকাল থেকে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। অভিযোগ করেছেন সরবেরিয়ার এক ব্যক্তি।
তার নাম রবিন মণ্ডল। তিনি অভিযোগ করছেন যে জেলে বসেই দাপুটে নেতা, এক সময়কার দাপুটে নেতা শেখ শাহজাহান হুমকি দিচ্ছে, অর্থাৎ হুমকি হুঁশিয়ারির অভিযোগ তার বিরুদ্ধে। আর তারপর বুধবার রাতে উল্টে এই রবিন মণ্ডল, মানে যে অভিযোগ সামনে এনেছিল, তার বিরুদ্ধেই নেজার থানায় অভিযোগ। কে অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ দায়ের করেছেন শেখ শাহজাহানের স্ত্রী। 25 লক্ষ টাকা আর্থিক তছরূপের অভিযোগ। জেলে বসে কি ফেলে আসা সাম্রাজ্যের রাজ ধরতে চাইছেন সন্দেশখালীর এক সময়ের ত্রাস? বুধবার সেই আশঙ্কা উস্কে দিয়েছিলেন সরবেরিয়ার বাসিন্দা রবিন মণ্ডল। অভিযোগ করেছিলেন জেলে বসেই তাকে হুমকি দিয়েছেন শেখ শাহজাহান। 24 ঘন্টার মধ্যে এবার সেই রবিনের বিরুদ্ধেই আর্থিক তছরূপের অভিযোগে থানার দ্বারস্থ শাহজাহানের স্ত্রী। 2024 সালের 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে সন্দেশখালীতে তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের ডেরায় আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। নারী নির্যাতন থেকে অনিয়ম বেনিয়ম রাজ্যবাসীর সামনে এসেছিল শাহজাহানের বহু কীর্তি। লোকসভা ভোটের মুখে জাতীয় রাজনীতির ম্যাপেও হটস্পট হয়ে উঠেছিল বাংলার সন্দেশখালী। 55 দিন ফেরার থাকার পর বহু কাঠখড় পুড়িয়ে গ্রেফতার করা হয় শাহজাহানকে। তারপর থেকে গত প্রায় 13 মাস ধরে প্রেসিডেন্সি জেলেই বন্দী শেখ শাহজাহান। অথচ তৃণমূলের বহিষ্কৃত নেতা এখনও তাঁকে হুমকি দিয়ে চলেছেন বলে অভিযোগ করেছেন সরবেরিয়ার বাসিন্দা রবিন মণ্ডল। মফিজুল মোল্লার ফোন থেকে শেখ শাহজাহান ফোন করে এবারে মফিজুল ফোনটা আমাকে ধরিয়ে দেয়, বলে এনে কথা বলে। আমি কে বলছে? বলে কে কথা বলবে? বলে ভাই বলছে। আমি ভাই বলতে কে? শেখ শাহজাহান। বলছে হ্যাঁ। হ্যাঁ বলেন, আমি রবিন বলছি। তো বলছে বলে তোদের খুব বাড়ি উঠেছে না? আমি লিখেছেন কি হয়েছে? বলছে বলে তোরা মার্কেট বিরুদ্ধে অনেক কমপ্লেন করছিস, আমার নামে অনেক কমপ্লেন করেছিস, তারপর উল্টোপাল্টা কথাবার্তা বলছিস, তোদের ব্যবস্থা করবো, কদিনের মধ্যে আমি যাচ্ছি। এই অভিযোগ সামনে আসতেই সন্দেশখালীর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তাহলে কি জেলে বসেই জেলার ফেলে আসা সাম্রাজ্যে নজর দিয়েছেন শাহজাহান? জল্পনা জলঘোলার মধ্যেই বুধবার রাতে পাল্টা নেজার থানার দ্বারস্থ শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। তাঁর নিশানায় অভিযোগকারী রবিন মণ্ডল। সূত্রের খবর, শাহজাহানের স্ত্রীর অভিযোগ, রবিন মণ্ডল মাছের আড়ত ভেরির টাকা আত্মসাৎ করেছেন। রবিন তাঁদের মাছের আড়ত ভেরি দেখাশোনা করতেন। শাহজাহান গ্রেফতার হওয়ার পর থেকে টাকা নয়ছয় করছেন রবিন। মাছের আড়তের ব্যবসায় 25 লক্ষ টাকার হিসেব দিচ্ছেন না রবিন। শাহজাহানের স্ত্রীর অভিযোগ নিয়ে রবিন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে TV9 বাংলা। তাঁর পাল্টা দাবি, আমি 25 লাখ টাকাটা নিয়েছি কিভাবে? আমার কাছে কি কোনো আড়তের কোনো ক্যাশ থাকে না? আমি কোনো ক্যাশ ডিল করি? তার ধরুন আলাদা ওনার ক্যাশিয়ার ছিল, ক্যাশিয়ারের কাছে কথা বলতে বলুন সে টাকাটা কি করেছে। আমি তোকে ক্যাশ কোনোদিনই তো হাত দিতাম না। আমাকে তো ফাঁসানোর চেষ্টাই করছে। আমি যখন আমাদের সত্যটা তুলে দিচ্ছি তখন আমাকে ফাঁসানোর জন্য এইটা বলছে। আপনি কি আইনি পথে কি এর মোকাবিলা করবেন? অবশ্যই করব। বাংলার জেলে বসে জঙ্গি মডিউল চালানোর অভিযোগ আগেই উঠেছে। সংশোধনাগারে নজরদারি নিয়েও তাই প্রশ্ন উঠেছে। সেই জেল থেকেই ফের খবরের শিরোনামে সন্দেশখালীর এক সময়ের ত্রাস শেখ শাহজাহান। রবিন মণ্ডলের অভিযোগ ছিল মফিজুল মোল্লা নামে একজনের ফোন থেকে তাঁকে হুমকি দিয়েছিল শাহজাহান। TV9-এর সেই মফিজুল অবশ্য দাবি করেছেন, মিথ্যা অপবাদ দিলে এগুলো তো খুব খারাপ লাগে। আজকে ওর সঙ্গে মানে টোটাল ফোনে কোনো কথাই হয়নি। আর ও কেন এই জিনিসগুলো বলছে? আমার সঙ্গে শেখ শাহজাহানের কথা হতে যাবে কেন? শাহজাহান যদি জেল থেকে হুমকি দেয় তার মানে বুঝতে হবে তিনি জেলের মধ্যে বহাল তবিয়তে রসে বসে আছেন, এবং এই ঘটনা পশ্চিমবঙ্গেই সম্ভব। কেউ একটা অভিযোগ করছেন, তার কি সারবত্তা আছে জানি না, কে অভিযোগ করেছেন তার উদ্দেশ্য কি জানি না, কোনো প্রমাণ আছে কিনা জানি না, এর উপর কি মন্তব্য করব? যদি কেউ কোনো অভিযোগ করে থাকেন নিশ্চয়ই পুলিশ তার খোঁজ খবর নেবে। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সন্দেশখালীর মা বোনেরা। তৎকালীন দাপুটে নেতার বিরুদ্ধে মুখ খুলেছিলেন রবিন রাও। অভিযোগ, তাই নাকি তিনি এখন হুমকির মুখে। সেই বিতর্কের মধ্যে এবার পাল্টা তাঁর বিরুদ্ধেও আর্থিক তছরূপের অভিযোগ ফের আলোচনায় সেই সন্দেশখালী। সৌরভ দত্ত ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রী চেয়েছেন তাই কন্যাশ্রী প্রকল্পে টাকা দিচ্ছে রাজ্য। আচ্ছা, সরকারি টাকা কি কোথাও গিয়ে অপাত্রে দান হচ্ছে? আমরা এই প্রশ্ন তুলছি না, এই প্রশ্ন উঠেছে সরকারি অনুসন্ধানেই। মালদার হরিশ্চন্দ্রপুরে 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও তিনি ইন্সপেকশনে গেছিলেন, আর যা দেখলেন রীতিমতন চোখ কপালে। তিনি অভিযোগ পেয়েছেন
বিবাহিত মহিলাদের অবিবাহিত দেখিয়ে কন্যাশ্রীর জন্য আবেদন করানো হচ্ছে। সরকারের লক্ষ লক্ষ টাকা জলে যাচ্ছে, আর এখানে নাকি মদত দিচ্ছেন ব্লক অফিসের কয়েকজন কর্মচারী এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা। একবার ভেবে দেখুন, সরকারের নাকের ডগা দিয়ে সরকারি কোষাগার ফাঁকা হয়ে যাচ্ছে এমন একটা প্রকল্পে, যে প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রীর অত্যন্ত পছন্দের। আচ্ছা, এটা কি কোথাও তাহলে দুর্নীতির নতুন মডেল? কি কন্যাশ্রী বন্ধুরা, কন্যাশ্রী পাচ্ছ? মনে রাখবে, স্কুলে পাচ্ছ, কলেজে পাবে, ইউনিভার্সিটি পাবে, তারপরে স্মার্ট কার্ড পাবে, 9-এ উঠলে সাইকেল পাবে, 18 বছর বয়স হলে 25,000 টাকা পাবে, তারপরে ইউনিভার্সিটি গেলে 2,500 টাকা স্কলারশিপ পাবে, কেউ 2,000 টাকা পাবে, তারপরে দরকার হলে 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড পাবে। দেওয়ার সময় ঝুলি উপুর করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তার সেই দান সঠিক কন্যাশ্রীরা পাচ্ছে তো? ইনি মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদি লামা। কাঠফাটা রোদে কন্যাশ্রী তথ্য যাচাই করতে বেরিয়েছেন। হাতে জমা পড়া আবেদনপত্রের ফাইল। তালগাছি ও করকরিয়া গ্রামে গিয়ে কি দেখলেন বিডিও সাহেব? তো এখানে আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে, আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিছু অবজেকশনসগুলো আছে, সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করব। সরেজমিনে গিয়ে বিডিও দেখেছেন যে আবেদনগুলো জমা পড়েছে তার মধ্যে বহু আবেদনই নাকি করা হয়েছে বেআইনিভাবে। মেয়েদের পড়াশোনায় যাতে অসুবিধা না হয় তার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু রেখেছে রাজ্য। 13 থেকে 18 বছর বয়সীরা মাসে পায় 1,000 টাকা করে। 18 বছর পরেও অবিবাহিত থাকলে এককালীন 25,000 টাকা। সরকারি এই নিয়মকানুন মানা হচ্ছে না বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুরে বহু বিবাহিত মেয়ের নামে কন্যাশ্রীর আবেদন জমা পড়েছে এটা ধরতে পেরেছেন বিডিও নিজে। এখানেই কাহিনীতে টুইস্ট, মানে মোচড়। যাদের মেয়ের নামে বিয়ের পরেও কন্যাশ্রীর আবেদন জমা পড়েছে বলে অভিযোগ উঠছে, তারা নতুন অভিযোগ সামনে আনছেন। দাবি করছেন কখনো প্রশাসনের কর্মী, কখনো স্থানীয় শাসক দলের সংগঠনে যুক্ত এইসব পরিচয় দিয়ে নাকি কিছু লোক তাদের টোপ দিয়েছে। বিয়ের পরেও মেয়ের নামে সরকারি টাকা পাওয়ার লোভ দেখিয়েছে। লোকের 16 ব্লক থেকে বলছে, আমরা ব্লক থেকে এসছি, 3500 টাকা দেন, না হলে পয়সা পাবেন না, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ওরাই বলেছে। তো টাকা দিয়েছিলেন আপনারা? জি, আমি টাকা দিয়েছি। এই যে কন্যাশ্রী টাকা পাইয়ে দেওয়ার জন্য নাকি টাকা নিয়েছে এলাকা থেকে? টাকা নিয়েছে। কত করে দাবি করছিল তারা? 5,000 দাবি করছিল, 3,000-এ দিয়েছি, টাকা গুনে দিয়েছি ভাতিজাটা। পঞ্চায়েত আর বলো বিয়ে হয়ে গেছে, তো টাকা না দিলে পাওয়া যাবে না টাকাটা। এই বিয়ের পরে কি আবেদন করেছো কন্যাশ্রীটা? এই যে K2 ফর্মটা বিয়ের পরে আবেদন করেছো? না, আমি করেছিলাম। তুমি নিজে করেছো না? বলছি এখানে টাকা কেউ নিয়ে গেছে তোমার কাছ থেকে? হ্যাঁ, নিয়ে গেছে। কারা এসেছিল টাকা নিতে? আমি ছিলাম না, আমার আম্মা দিয়েছিল। কত টাকা দিয়েছিল? 3500 করে। 3500 টাকা নিয়েছিল। অর্থাৎ প্রথমে কিছু টাকা ঘুষ, তারপর কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার টোপ। এই টোপ যারা গিলেছেন তাদের কয়েকজনকে ধরে ফেলেছেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও। জেলা শাসক বিস্তারিত রিপোর্ট চেয়েছেন, কিন্তু কিছু প্রশ্ন তো এড়িয়ে যাওয়া যাচ্ছে না। শুধু কি মালদার হরিশ্চন্দ্রপুরেই সরকারি টাকা গাফ হচ্ছিল? একই ফর্মুলা রাজ্যের অন্যত্রও খাটানো হচ্ছে কি না সেটা কি দেখা হচ্ছে? এর আগে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা অনলাইনে দুর্নীতি করে হাতিয়ে নিচ্ছিল জালিয়াতরা। সরকারি পদক্ষেপে তা কিছুটা ঠেকানো গেছে। সেই জন্যই কি বিকল্প পথে সরকারের ঘরে চুরি করছে ঠগেরা? বিরোধীরা বারবার দাবি করেন ভাতার টাকায় ভোটের ব্যবস্থা করে তৃণমূলের সরকার। সেই ভাতা যদি অপাত্রে চলে যায়, কন্যাশ্রী যদি বিশ্রী হয়ে যায়, তাহলে ভোটের টান পড়ুক না পড়ুক, বদনামের কালিতে সরকারের গায়েই লাগবে, তাই নয় কি? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। অফিস থেকে বাড়ি যেতে হবে না, সোজা জেলে পাঠাবো। বেআইনি বহুতল নিয়ে একটি মামলায় ঠিক এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। কিন্তু কাকেই হুঁশিয়ারি? কলকাতা পুরসভার এক ইঞ্জিনিয়ারকে। এবং সেই বহুতল ভাঙার নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যে। আর সেই বহুতল ভাঙা হবে পুলিশ কমিশনারের উপস্থিতিতে। যদি দুর্নীতি চোখের সামনে দেখে সেটা রোখা না যায়, তাহলে কেউ ভয় পাবেন না, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতির। অনুমতি ছিল 3 তলার, কিন্তু ওয়াটগঞ্জের সুধীর বোস রোডে এই বহুতলটি বেআইনিভাবে 6 তলা করা হয়। এ নিয়ে হাইকোর্টে মামলা হয়। সেই মামলাতে বৃহস্পতিবার হলফনামা জমা দেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার। তা দেখেই বড় নয়ের ইঞ্জিনিয়ার রঞ্জন দাসের ওপর রেগে যান প্রধান বিচারপতি শিবজ্ঞানন। তার পর্যবেক্ষণ, এটা হলফনামার ধরন? নিজেকে কি অতি চালাক মনে করেন?
কাকে সাহায্য করছেন? কেন আদালতকে ভুল বোঝানো হচ্ছে? এখানেই শেষ নয়। ওই ইঞ্জিনিয়ারের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ভাবছেন অবসরের সময় হয়ে গিয়েছে, তার আগে এখনই সাসপেন্ড করে দিচ্ছি। এসএন ব্যানার্জি রোডের অফিস থেকে বাড়ি যেতে হবে না, সোজা জেলে পাঠাবো। বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশও দেন তিনি। আগামী 16ই মের মধ্যে বেআইনি তলগুলি ভেঙে ফেলে তা নিয়ে রিপোর্ট দিতে বলেছেন তার এজলাসে। এমনকি কলকাতা পুলিশ কমিশনার নিজে দাঁড়িয়ে থাকবেন এবং সেই বেআইনি অংশ যে ভাঙা হবে তার ভিডিওগ্রাফি করারও নির্দেশ দেওয়া হয়েছে। চিফ জাস্টিস বলেছেন যে পুরো এন্টায়ার 19 জন ভিডিওগ্রাফি করবে। ভিডিওগ্রাফি ভাঙা হলো কি না হলো, কেন এরা কি করছে, গিয়ে একটা 1 ইঞ্চেস ভেঙে দিয়ে কোর্টে এসে বলছে রিপোর্ট ভেঙে দিয়েছি এই নাটক। ইয়েস, না 3, 4, 5 3টে ফ্লোর, পুরো বিল্ডিং ভাঙবে কেন? যেটা লিগালাইজ G+2 থাকবে, বাকি সব ভাঙবে। আমরা প্রশাসনকে আগে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে, কর্পোরেশনকে, সবকে জানি, কোনো অ্যাকশন নিইনি। তবে আমরা হাইকোর্টে জাস্টিস নিতে গেছি, তো হাইকোর্ট আমাদেরকে সুবিচার করেছে, আমাদেরকে অনেক খুশি আছে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করে আদালত। রাজ্যের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, ওয়াটগঞ্জ থানার বিরুদ্ধেও অভিযোগ এসেছে, মিথ্যে মামলা দেওয়া হয়েছে মামলাকারীর বিরুদ্ধে। দুর্নীতি দেখলে অন্তত কিছু কড়া পদক্ষেপ নিন, তাহলে পরবর্তী সময় বাকিরা ভয় পাবেন। কোনো বলার দরকার নেই, হাইকোর্ট অনেক পরে বলেছেন, এটা আমি আগে করে দিয়েছি। রোস্টার অনুযায়ী সব এসিরা তারা ঘুরে বেড়াবে, যদি কোথাও দেখা যায় যে বিল্ডিং হচ্ছে সেটা অ্যাপে তুলবে, কোথায় কোথায় রোস্টার হলো সেটাও অ্যাপে রেগুলারলি তুলবে, আর রোস্টারে যে বিল্ডিং হচ্ছে সেটা যেই ছবি তুলবে অ্যাপে সাথে সাথে মিলিয়ে নেবে। পাবলিককেও বলবো যে অ্যাপটার মধ্যে গিয়ে যদি কারোর কোনো আপত্তি থাকে সাথে সেটা জানাবে। 2004 সালেই বহুতল তৈরির কাজ শুরু হয়েছে। বহুতলে বাসিন্দার সংখ্যা 50-এরও বেশি। সূত্রের খবর, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে চলেছেন বেআইনি অংশের বাসিন্দারা। মাসখানেক আগেই কলকাতায় হেলে পড়তে দেখা গিয়েছিল একের পর এক বহুতল। তার মধ্যে বেশিরভাগেরই পুরসভার প্রয়োজনীয় অনুমতি ছিল না বলে অভিযোগ। এদিন আদালতের ভর্ৎসনার পর বেআইনি বহুতল নিয়ে পুরকর্তাদের টনক কি নড়বে, নাকি এসবই গা সওয়া হয়ে গেছে? সমর তুষারের সঙ্গে শ্রাবন্তী সাহা ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। স্বাস্থ্যের রোগ, এই রোগের ওষুধ কি প্রতিষেধক নাকি প্রতিশোধ? দেখুন, তিলোত্তমা কাণ্ডের 7 মাস পর ডেথ সার্টিফিকেট হাতে পেল পরিবার, তিলোত্তমার পরিবার। যদিও তাদের দাবি, মানে পরিবারের দাবি, যে হাইকোর্টে মামলার কারণেই এই তৎপরতা। এটা তাহলে কি প্রতিষেধক? আর প্রতিশোধের অভিযোগও তো সামনে আসছে। এই যে এই আন্দোলনের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামী, তাকে বদলি করে দেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য ভবনের তরফ থেকে বলা হচ্ছে এটা রুটিন বদলি, কিন্তু সেই দাবি মানতে নারাজ চিকিৎসক। আবার এদিনই ওই হাসপাতালের, মানে আরজি করের 4 নার্সকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। স্বাস্থ্যের অসুখ, প্রতিকার, প্রতিষেধক না প্রতিশোধ? তিলোত্তমা কাণ্ড শেষ হয়েও হইল না শেষ। এক ও একমাত্র অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত। যাবজ্জীবনের সাজা ঘোষণাও হয়ে গেছে, কিন্তু কেন ফাঁসি হলো না? এই প্রশ্ন থেকেই কি নতুন চ্যাপ্টার খোলার অপেক্ষা? ফাঁসির আবেদন জানিয়ে আদালতে ছুটেছিল সরকার। আদালতে ছুটে গেছেন তিলোত্তমার বাবা মা। সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্ট মামলা শুনতে পারবে। হাইকোর্টে মামলা ওঠার আগেই 7 মাস পর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ছুটে গেছেন তিলোত্তমার বাড়ি। হাতে তুলে দেওয়া হয়েছে ডেথ সার্টিফিকেট। অনেকদিন ধরে সেপ্টেম্বর মাসে ফোনে চেষ্টা করছিলাম, 31শে জানুয়ারি তারপর লিখিত দেই। লিখিত দেওয়ার পরে খালি একবার স্বাস্থ্য ভবন, একবার বড় অফিস, একবার আরজিকর হচ্ছিল, অনেকবার হয়েছে। আমি বললাম বেশি কায়দা করে আমাদের সার্টিফিকেট দিতে হবে না, আমরা ঠিক জায়গা থেকে নিয়ে নেবো। তখন থেকে হঠাৎ করে ঘন্টাখানেক পরে আমার কাছে মেসেজ আসে এবং এইমাত্র তো স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন। জিজ্ঞেস করলাম এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো, সেটার কোনো সঠিক জবাব আমরা পাইনি। আমাদের ওদের একটা ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, সেটা দিয়ে দিলাম। দেওয়া হয়েছে, আমি হ্যান্ড ওভার করলাম। তিলোত্তমা কাণ্ড কি শুধুই একটা খুন ধর্ষণের ঘটনা? তিলোত্তমা কাণ্ড কি শুধুই সরকার বনাম বিরোধী ভাবনার লড়াই? উত্তর না, বরং আরো অনেক কিছু,
যেখানে জড়িয়ে রয়েছে স্বাস্থ্য প্রশাসনের অন্দরের দুর্নীতির অভিযোগ। এক কথায় স্বাস্থ্যের অসুখ, যে অসুখের কথা আন্দোলনের মাঝে মানতে হয়েছিল খোদ সরকারকেও। কিন্তু আন্দোলন থিতু হতেই শুরু আর এক তৎপরতা। হাইকোর্টে মামলা শুরুর আগেই দুরকম তৎপরতা দেখা যাচ্ছে। একটা তৎপরতা সরকারের তরফে, আর একটা তৎপরতা সিবিআই এর। কাকতালীয়ভাবে সরকার এবং সিবিআই দুই পক্ষকেই কাঠগড়ায় তুলেছে আন্দোলনকারী এবং পরিবার। তবে এই দুই তৎপরতার ভিন্ন অবস্থান রয়েছে বলেও অভিযোগ উঠছে আন্দোলনকারীদের তরফে। আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ের টিবি হাসপাতালের সুপার পদে বদলি করা হয়েছে। তিনি ছিলেন ডেপুটি CMH2। স্বাস্থ্য ভবন সূত্রের দাবি এটা রুটিন বদলি, যদিও তা মানতে চাইছেন না সুবর্ণ গোস্বামী। স্বাস্থ্য দপ্তরের যে সীমাহীন দুর্নীতি, সেটা নিয়ে একাধিকবার কথা বলি। জনবিরোধী নীতি, চিকিৎসক বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হই। তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছি আমরা। থ্রেড কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছি। ফলে হচ্ছে যে আমাদের কখনো লালবাজারে সমন করে ডেকে পাঠাচ্ছে মিথ্যে অভিযোগে, কখনো মেডিকেল কাউন্সিল মিথ্যে অভিযোগে সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ করছে, কখনো হচ্ছে বদলি খাড়া নামিয়ে আনছে। ভিকটিম কার্ড খেলে লাভ আছে? সিপিএম জমানায় যখন সিপিএম এর তাঁবেদার বেশ কিছু ব্যক্তি দিনের পর দিন ক্রিম পোস্টিংয়ে থেকে যেতেন, তখন মনে ছিল না? এখন ভিকটিম কার্ড খেলছেন। ভিকটিম কার্ড প্রশাসনিক সিদ্ধান্ত। আগেই বলেছিলাম, আগে ভবিষ্যৎবাণী করেছিলাম, প্রত্যেকটি ডাক্তারবাবু এবং আন্দোলনের সাথে যুক্ত যারা আছে সরকারি কর্মচারী, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো ব্যবস্থা নেবে। হয়তো একটু টাইম নিয়ে নেবে, কিন্তু নেবে। এদিন আরও এক তৎপরতা দেখা গেছে, তবে সেই তৎপরতা সিবিআই এর। এদিন সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন আরজি করের চেস্ট বিভাগের 4 নার্স। সূত্রের খবর, ঘটনার দিন কর্তব্যরতদেরই ডাকা হয়েছিল। সেখানে সেই নার্সও গিয়েছিলেন, যার কাছে কোনো গোপন ভিডিও রয়েছে বলে একাধিকবার দাবি উঠেছে। আপনি কি কোনো ছবি তুলেছেন? আপনি নিজেকে এভাবে আড়াল করার কি আছে? না, আপনার কাছে কি কোনো ভিডিও ফুটেজ ছিল সেটা আপনি ডিলিট করেছেন? না, সেরকম কোনো ছবি তোলেন? আপনি কি ইন্টারনেট ন্যাপরনে রক্তের দাগ দেখছেন? আমার চাপ ওখানে ইনভেস্টিগেশনের খাতিরে ওনারা জিজ্ঞাসাবাদে ডেকেছে, অ্যাটেন্ড করেছি। তিলোত্তমাকে বিচার পেয়েছে, যাবজ্জীবন সাজায় খুশি নয় সরকার। তদন্তে গাফিলতি আছে বলে দাবি পরিবারের। সবার সব আশা মিটবে, কবে আর কবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, যা দিনকাল পড়েছে তাতে পকেট থেকে 9 টাকা বের করতে গেলেও অনেকেই কিন্তু ভাবনা চিন্তা করেন। ঠিক এরকম একটা সময়ে যদি আপনার অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 90 লক্ষ টাকা একেবারে গায়েব হয়ে যায়, তাহলে হ্যাঁ হচ্ছে সাইবার প্রতারণার কারণে ঠিক এই রকম ঘটনাই ঘটেছে। ডিজিটাল অ্যারেস্টের জন্য মুর্শিদাবাদের কাশিম বাজারের এক দম্পতি একেবারে সর্বস্ব খুইয়েছেন। ভাবুন, এ ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে। টিভিতে লাগাতার বিজ্ঞাপন দিচ্ছে কেন্দ্রীয় সরকার, সচেতন করে প্রচার চলছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও। কিন্তু তারপরও ডিজিটাল অ্যারেস্টের মতন প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন অনেকেই, যেই ফাঁদে পা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 90 লক্ষ টাকা ফাঁকা। সঞ্চয়ের টাকা খুইয়ে ঘোর বিপদে মুর্শিদাবাদের বৃদ্ধ দম্পতি। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বহরমপুর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন কাশিমবাজার এলাকার বাসিন্দা উৎপল সরকার। আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে মানি লন্ডারিং মামলায়। এইরকমই একটি ফোন কল, তারপর পরিচয় দেওয়া হয় দিল্লি পুলিশের। সেই চেনা কায়দা। জানা গেছে উৎপল সরকারের স্ত্রীর কাছে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে দিল্লি পুলিশের লোক বলে পরিচয় দেওয়া হয়। বলা হয় আর্থিক বেনিয়মের মামলায় সরকার পরিবারের নাম জড়িয়েছে। এমন ফোন পেয়ে ভয় পেয়ে যায় সরকার দম্পতি। এরপরেই মানসিক চাপ দেওয়া শুরু। জানা গেছে মহিলাকে ডিজিটাল অ্যারেস্টের কথা বলে প্রতারক। মামলা থেকে বাঁচতে টাকা ট্রান্সফার করতে বলা হয়। ভয় পেয়ে প্রতারকের কথা মতন কাজ করেন প্রতারিতরা। 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 90 লক্ষ টাকা ট্রান্সফার করেন দম্পতি। 3টি অ্যাকাউন্টে 90 লক্ষ টাকা ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে বহরমপুর শহর লাগোয়া কাশিমবাজারের যে নিমতলা এলাকা রয়েছে সেই এলাকারই এক বয়স্ক মহিলার কাছে। ঘটনা 7 দিন পর সরকার দম্পতি বুঝতে পারেন তারা প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলেছেন। এরপরেই সাইবার থানার দ্বারস্থ হন উৎপল সরকার।
মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর, মাসে গড়ে 300টি সাইবার প্রতারণার মামলা হয়। সাইবার প্রতারণার ক্ষেত্রে 10 থেকে 15% অর্থ উদ্ধার করা সম্ভব হয়। শুধু মুর্শিদাবাদই নয়, জেলায় জেলায় সাইবার প্রতারণার জাল ছড়িয়ে রয়েছে। বুধবার তেমনই একটি মামলার তদন্তে জলপাইগুড়ির ময়নাগুড়িতে হানা দেয় দিল্লি পুলিশ। 70 লক্ষ টাকা অনলাইনের প্রতারণার অভিযোগে হোটেল ও পানশালার ব্যবসায়ী জহর রায়কে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। কৌশিক ও নীলেশ্বরের রিপোর্ট, TV9 বাংলা। শেষ পাতে এবার আবহাওয়ার খবর দেব। ভালো খবর আবার মন্দ খবরও। ভালো খবর হচ্ছে এই এত গরমের মধ্যে, প্যাচে গরমের মধ্যে বৃষ্টি হবে, তাপমাত্রা খানিকটা কমবে, মানে স্বস্তি মিলবে। কিন্তু যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এই বৃষ্টির সঙ্গে বাজ পড়বে, ঘন ঘন বাজ পড়বে, শিলাবৃষ্টি হবে, আর তার ফলে চাষের বড় ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে। একই সঙ্গে যেহেতু বাজ পড়বে এবং ঘন ঘন বাজ পড়বে, তাই আবহাওয়া দপ্তর কিন্তু সতর্ক থাকার কথা বারবার বলছে। চলেই এলো উদ্বেগের মরশুম। গরমকালে স্বস্তি আনে কালবৈশাখী, সঙ্গে আনে বিপদ। বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি নামে, তাই ঘন ঘন বাজও পড়ে। প্রতি বছর মৃত্যু হয় বহু মানুষের। তথ্য বলছে চলতি শতাব্দীর 24 বছরে 3042 জনের মৃত্যু হয়েছে বাংলায়। অর্থাৎ প্রতি বছরে আমাদের রাজ্যে বজ্রপাতে মৃতের সংখ্যা 125-এরও বেশি। এবং দেখা গিয়েছে বজ্রপাতে মৃত্যু বেশি হয় গ্রামে। চাষের জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু। আরও আশঙ্কা, ইদানিং বাজ বেশি পড়ছে বলে অনুমান বিজ্ঞানীদের। 2019 থেকে মার্চ, 2014 থেকে 5 বছরে 4,61,000 বাজ পড়েছে শুধু বাংলাতেই। বুঝতে পারছেন কতটা সাবধানতা প্রয়োজন? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী রবিবার পর্যন্ত সতর্ক থাকতেই হবে। জেলায় জেলায় শক্তিশালী কালবৈশাখীর পূর্বাভাস, কোথাও কমলা, কোথাও হলুদ সতর্কতা জারি। বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে, ঘন ঘন বাজ পড়তে পারে, শিলাবৃষ্টিও হতে পারে। চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। বজ্রপাত থেকে বাঁচতে কি করণীয়? বিদ্যুতের ঝলক দেখলেই কংক্রিটের আস্তানায় ঢুকে পড়তে হবে। বিদ্যুতের ঝলক দেখা আর শব্দ শোনার মধ্যে যদি 30 পর্যন্ত গুনতে না পারেন, তাহলে অন্তত 30 মিনিট বাইরে বেরোবেন না। গাছ বা উঁচু রডের নিচে, খোলা মাঠে, নৌকোয়, পাহাড়ের মাথায় বা সৈকতে নয়। পাইপবাহিত জল, জানলার রড, এমন বিদ্যুৎ পরিবাহী কিছু স্পর্শ করবেন না। যেখানে বাজের ভয়, সেখানে সাবধানের মার নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।